নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা দুটো মানেই ফুল অ্যান্ড ফাইনাল। সই জাল কাণ্ডে ফাইনালি আজই হাজিরা দিতে হবে অভিষেককে। রক্ষা কবচ দিলেও আজ সন্ধ্যে 6টায় হাজিরার নির্দেশ হাইকোর্টের। দিল্লি থেকে ফিরে আজই হাজিরা দিতে হবে অভিষেককে তদন্তে সব রকম সাহায্যের নির্দেশ হাইকোর্টের। মাত্র 21 দিনের রক্ষা কবচ পেলেন অভিষেক। এর আগে তিনবারই সিআইডির তলব এড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তিনি দিল্লি থেকে ফিরবেন এবং আজকে সন্ধ্যা 6টার মধ্যেই হাজিরা দিতে হবে অভিষেক। দিল্লি থেকে ফিরে তো অভিষেক যাবেন, অনুমান করা যেতেই পারে। অভিষেক যাওয়ার পর কোন কোন প্রশ্নবাণের মুখোমুখি হতে হবে তাকে, এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি বা বিশেষজ্ঞরা যে কথা বলছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে 15টা প্রশ্নের তালিকা ইতিমধ্যেই সিআইডি তৈরি করেছে। হাজিরা দিলে প্রশ্ন তালিকা তুলে দেওয়া হবে অভিষেকের হাতে। নিজের হাতে প্রশ্নের উত্তর লিখতে হবে তৃণমূল সাংসদ। ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করবেন সিটের ডিএসপি পদমর্যাদার অফিসাররা। কিন্তু কি কি প্রশ্ন করতে পারেন এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? সুজয়ের কাছ থেকে জানবো। সুজয়, প্রশ্নপত্র সূত্র কি বলছে? দেখো, ইতিমধ্যেই তদন্তকারীদের টিম তারা প্রস্তুত। একজন ডিএসপি এবং বেশ কয়েকজন ইন্সপেক্টর মিলে তাকে জিজ্ঞাসাবাদ করবেন এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যে কৌশলটা সিআইডি নিতে চলেছে সেটা হলো তাকে মুখে প্রশ্ন করা নয়, তাকে একটা লিখিত, যেমনটা পরীক্ষা যেরকম আসে সেরকম 15টা প্রশ্নের তালিকা এবং প্রত্যেকটা প্রশ্নের পর একটা গ্যাপ দিয়ে বেশ কয়েক পাতা কাগজ দেওয়া হবে। সেই গ্যাপে সেই শূন্যস্থান কার্যত পূরণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজের হাতেই তার উত্তর লিখতে হবে। কেন এই কৌশল? তার কারণ পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বলতে না পারেন যে তাকে চাপ দিয়ে তাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। সেই কারণেই এই তাকে দিয়ে লিখিয়ে নেওয়ার এই কৌশল সিআইডি আজকে নিতে চলেছে। এবং সেই প্রশ্নের তালিকার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে রেজলিউশনের কপি। বৈঠকের যে রেজলিউশনে সিদ্ধান্ত হয়েছিল যে কে বিরোধী দলনেতা হবেন, কে উপদলনেতা হবেন, এই সংক্রান্ত সিদ্ধান্তের যে রেজলিউশন তার কপিটা কোথায়? নিয়ম অনুযায়ী দুটো রেজলিউশন কপি থাকার কথা। একটা চলে যাওয়ার কথা বিধানসভা স্পিকারের কাছে, আরেকটা যে সেন্ট্রাল পার্টি অফিসে বৈঠক হয়েছিল, যেখানে আমরা দেখলাম গত পরশুদিন সিআইডির একটা বড় টিম তল্লাশি চালালো, সেখানে রাখার কথা। দলীয় মূল কার্যালয় যেটা, সেখানে থাকার কথা, কিন্তু তল্লাশিতে গিয়ে কিছু পাওয়া যায়নি। তাই সেই রেজলিউশনের কপি কোথায় সেটা থাকছে সবথেকে বড় প্রশ্ন হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার পাশাপাশি এই যে বিরোধী দলনেতা নির্বাচন, এক্ষেত্রে সাধারণ সম্পাদক হিসেবে তার কি ভূমিকা ছিল, চেয়ারপারসনের কি ভূমিকা ছিল, সেই বৈঠকে কোন কোন বিধায়ক আসেননি সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হবে। ইতিমধ্যেই তদন্তকারীরা নিজেদের যে হোমওয়ার্ক সেটা তারা করে নিয়েছেন, যে কোন কোন বিধায়ক ছিলেন না, কার কার নামে সেখানে ক্যাপিটাল লেটারে বড় হাতের সই করা হয়েছিল, সেই তথ্য তারা সংগ্রহ করেছেন। কিন্তু সেটা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে জানতে চাইবেন প্রশ্নের আকারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জবাব দেন সেই প্রশ্নের তালিকা পাওয়ার পর সেগুলি মিলিয়ে দেখা হবে। তদন্তে এখনো পর্যন্ত যা উঠে এসছে সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন কিনা, উত্তর নিজে হাতে লিখেছেন কিনা, সেটা মিলিয়ে দেখা হবে। যদি কোথাও মিল না পাওয়া যায় তাকে আবার তলব করা হবে, আবার জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি কেন সঠিক উত্তর দেননি। ইতিমধ্যে যে বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, সেই বয়ানের তালিকা রেখে দেওয়া হবে প্রয়োজনে। এই কৌশলেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিআইডি। নজর থাকবে সুজয়, এই খবরের দিকে নজর রাখো। আমরা দেখাচ্ছি, দেখুন 3 ঘন্টা 57 মিনিট 21 সেকেন্ড বাকি সন্ধ্যে 6টা বাজতে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। এখনো পর্যন্ত যা খবর, হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরে সেখানে যেতে পারেন। আদালতের নির্দেশ হয়তোবা অমান্য করবেন না। এবং যে খবর পাচ্ছি আমরা, দুপুর 2:30টার ফ্লাইটে সম্ভবত তিনি কলকাতায় আসছেন। যদি অস্বস্তির বিষয় না থাকতো তাহলে পরে তো নিজের বাড়িতে আসতেন এবং কলকাতায় থাকতেন, এবং তার সাথে সাথে সিআইডি কাছে গিয়ে তার সিআইডির প্রশ্নের উত্তরও দিতেন, বা প্রয়োজনে সিআইডিকে নিজের বাড়িতে এসে তল্লাশি করতেও দিতেন। চরম অস্বস্তিতে আছে। যে অস্বস্তি তো যেমন তেমন অস্বস্তি নয়, না গিলতে পারছেন না ওগলাতে পারছেন, সেই ধরনের অস্বস্তি। আমরা একসঙ্গে আপনাদেরকে 4টে ছবি দেখাচ্ছি। শান্তিনিকেতনে সিআইডির টিম পৌঁছে গেছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের, নোটিশ দিতে। সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। অনেক ডাকাডাকির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কর্মচারী বেরিয়েছে, বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে থাকেন না, মাঝে মধ্যে আসেন।
তারপরেই আমরা দেখলাম সিআইডির ওই টিমটাই পৌঁছে গেল কালীঘাট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে অবশ্য নোটিশ সার্ভ করা হয় অভিষেকের হাতে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গত পরশুর ছবি, পরের দুটো ছবি একই সঙ্গে। একদিকে কালীঘাটে সেন্ট্রাল পার্টি অফিস তৃণমূলের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানা, সেই একই ঠিকানায় সেখানে সিআইডির একটা বিশাল টিম পৌঁছে গেছিলেন মহিলা আধিকারিকরা। সেন্ট্রাল ফোর্স গোটা গলিটা ঘিরে ফেলে, সেই ছবি দেখাচ্ছি। পাশাপাশি ওই একই সময় ক্যামাক স্ট্রিটে অভিষেকের যে অফিস, সেখানেও দুটো গাড়ি নিয়ে পৌঁছে গেছিলেন সিআইডি আধিকারিকরা, সেই ছবিও দেখাচ্ছি। আর এই ঘটনাক্রমের মধ্যেই আরো শক্তি ক্ষয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং দল থেকেও ইস্তফা দিয়েছেন আলিপুরদুয়ারের প্রকাশজিৎ বড়াই। প্রকাশজিৎ বড়াই একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তার প্রিয় পাত্র হিসেবে পরিচিত। এই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর রাজ্যসভায় আরো ক্ষমতা কমল তৃণমূল কংগ্রেসের। 3 সাংসদের ইস্তফার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 10। চলতি সপ্তাহে ইস্তফা দিতে পারেন আরো 3 জন তৃণমূল সাংসদ, খবর সূত্রে। জ্যোতির্ময় কর্মকার দিল্লি থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সেই এক এক করে সংখ্যা কমছে, আর কে হতে পারে, এই প্রশ্নগুলো এখন তৈরি হচ্ছে। কোন সংকটের মধ্যে পড়ছে তৃণমূল কংগ্রেস? দেখো, তুমি যে সংখ্যাটা 10 বললে, আমি সেই সংখ্যাটাকে 9 বলবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ রাজ্যসভা চেয়ারম্যানের বাসভবনের সামনে। এখানে অপেক্ষা করার কারণ কি? এখানে অপেক্ষা করার কারণ গত 2 দিন বা 3 দিন ধরে আমরা যে ঘটনার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, অপ্রত্যাশিতভাবে একের পর এক তৃণমূল সাংসদরা, অন্তত পর 3 জন, তারা ইতিমধ্যেই তাদের রেজিগনেশন জমা দিয়ে গিয়েছেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াই এবং তার পাশাপাশি আমাদের কাছে যে খবর মধ্যেই আমরা TV9 বাংলা দর্শকদের জানিয়েছি যে কোয়েল মল্লিক তিনি ইতিমধ্যেই মেল করে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং তাকে একেবারে সশরীরে চেয়ারম্যানের সামনে হাজিরা হয়ে সই করে তাকে তার পদত্যাগপত্র দিতে হবে এবং তারপরে তার পদত্যাগও গণ্য হবে। কিন্তু পদত্যাগের তালিকায় এখন থেকেই আমরা তার নাম রাখতে পারি। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার টিমে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যত সহজে লোকসভার টিম ভেঙে যাচ্ছে ততটা সহজে রাজ্যসভার টিম ভাঙবে না। মোট 16টা পশ্চিমবঙ্গের রাজ্যসভা সিট রয়েছে, তার মধ্যে 13টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। 3 জন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, আরেকজনের পদত্যাগ কার্যত দোরগোড়ায় এবং তাকেও আমরা পদত্যাগের ব্র্যাকেটের মধ্যেই রাখতে পারি। এবং এক্ষেত্রে 9 জনের মধ্যে 2/3 এবার দরকার। যদি তোমার কথার সূত্র ধরেই বলছি যে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদের পদ থেকে পদত্যাগ দিলেন, কারণ আগেই মেল করেছিলেন, এবার তাকে সশরীরে বলা হয়েছে তার ইস্তফাপত্র দেওয়ার জন্য। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে যে আপডেট দিচ্ছেন, কোয়েল মল্লিক তিনিও রাজ্যসভার সাংসদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। জ্যোতির্ময়, তাহলে পুরো বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? কারণ বারবারই যেটা উঠে আসে, সংখ্যা সংসদীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সংখ্যা কমতে থাকলে তৃণমূলের অস্তিত্বই তো থাকবে না। দেখো, একটা বিষয় বোঝার ভুল হচ্ছে, কোয়েল মল্লিক এখনও তিনি আসেননি। কোয়েল মল্লিক তিনি মেল পাঠিয়েছেন এবং তাকে ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে যে তাকে সশরীরে হাজিরা দিয়ে এই পদত্যাগপত্র জমা দিতে হবে। স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত না তিনি সশরীরে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন এ কথা আমরা বলতে পারবো না, কারণ তার যে মেল সেটা অ্যাকসেপ্টেড হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে কোয়েল মল্লিক তিনি পদত্যাগের তালিকায় রয়েছে, পদত্যাগীদের তালিকায় তিনি রয়েছেন এবং আর শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এক্ষেত্রে এবার যেদিকে আমাদের নজর থাকবে, তৃণমূলের শক্তি যেভাবে কমছে তাতে রাজ্যসভার টিমও কিন্তু কার্যত ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, কারণ কোয়েল মল্লিক পদত্যাগ করার পরে 9 জনের মধ্যে 2/3 কাউন্ট হবে এবং এক্ষেত্রে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপাতভাবে আছেন। লোকসভার ক্ষেত্রে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই তালিকায় রাখছিলাম, কিন্তু আজকে যেভাবে তাকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে দেখলাম, কাল তার অবস্থান কি হবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যেতেই পারে। স্বাভাবিকভাবেই রাজ্যসভায় বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে বিপর্যস্ত এই মুহূর্তে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধির তথ্য আপনারা শুনছিলেন। আর সে জায়গায় দাঁড়িয়ে আজকে প্রকাশজিৎ বড়াই যে ইস্তফা দিয়েছেন, রাজ্যসভার সদস্য পদ থেকেও যেমন ইস্তফা দিয়েছেন দলীয় পদ থেকেও, কি বলেছেন শুনুন।
বাংলার মানুষ এভাবে রায় দিয়েছে, এ রায়কে ডেমোক্রেসি ম্যান্ডেটটাকে তো অ্যাকসেপ্ট করতে হয়, তার জন্য আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আপনি কি দলের থেকেও কি পদত্যাগ করলেন, দলের পদ থেকেও? এরপর কি করবেন? কিন্তু দাদা রাজ্যসভায় থাকলে তো আপনি দলের জন্য অনেক বেশি কাজ করতে পারতেন, মানুষের কাছে পৌঁছতে পারতেন। এটা আগামী দিন দেখা যাক বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি আদেশ দিবেন। এখন সবাই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা আপনি কি এখন কোথায়, কলকাতায় ফিরে যাবেন না দিল্লিতেই আছেন? আমি দিল্লিতে আছি। আপনি কি অন্য কোনো দলে যোগ দেবেন? এটা সময়ের তার মানে অন্য দলে যোগ দিতে চলেছেন? সময় অনুসারে বলবো। থ্যাংক ইউ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে আপনার দলের নেত্রী? আজকে কথা হয়নি। মানুষ যেভাবে অ্যাসেম্বলি ইলেকশনে যে রায় দিয়েছে, এই রায়কে দেখে আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আদারওয়াইজ অন্য কোনো ইন্টেনশন। সেকেন্ড হলো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনস্ট্রাকশন দিবে আগামী দিন আমি কাজ করবো। শুভেন্দুর সাথে কথা হয়েছে কোনো? শুভেন্দু তার সাথে কোনো কথা হয়েছে কালকে? না, পার্সোনাল কথা আমি এখানে বলবো না। আমি যে কথা বললাম, বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, রায়কে দেখে আমি নিজে ডিসিশন দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দ্বারা যেভাবে আগামী দিন রায় দেবেন, আমরা কাজ করবো, ডেভেলপমেন্টকে নিয়ে কাজ করবো। আমরা যে খবরের দিকে নজর রাখছি, তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তৃণমূলের সংসদীয় দল। একের পর এক রাজ্যসভা সাংসদ ইস্তফা দিচ্ছেন। তৃণমূলের আরো এক রাজ্যসভা সাংসদ ইমেল মারফত তিনি ইস্তফা দিয়েছেন। কোয়েল মল্লিক ইমেল মারফত তিনি ইস্তফা দিয়েছেন। হয়তো সংসদে গিয়েও তিনি ইস্তফা দেবেন। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজল দাস, শুভজিৎ রয়েছে, আর তিনি রয়েছে স্টুডিওতে। তো এক মাসও হয়নি, তার মধ্যেই দেখছি তৃণমূল কংগ্রেসটা ভাঙতে শুরু করে দিয়েছে। তাহলে এতদিন সামলালো কি করে? এখনই বা কেন চলে যাচ্ছে? প্রথম কথাটা তাসের ঘর বলবেন না। তৃণমূল অনেকটা বালির দুর্গের মতন, সমুদ্রের পাড়ে বানানো। সমুদ্রের ঢেউ এসে ধাক্কা মেরে যাওয়ার সময় নিশ্চিহ্ন করে দিয়ে চলে যায়। তাতে তো তাও কয়েকটা তাঁতের পাতা পড়ে থাকে। আর এটাও ঘটনা, 4 তারিখের পর আজকে 11 তারিখ, 1 মাস 7 দিন বাদে ওই যে তৃণমূল নিয়ে আলোচনা হচ্ছে, যে তৃণমূল এখনো তেমনই থাকুক, তৃণমূল বলে তার কিছু একটা অস্তিত্ব আছে, এটা যথেষ্ট। আর রইল বাকি কোয়েল মল্লিক। এখন দেখুন, বসন্তের কোকিলরা, কোয়েল বলুন, কোকিল বলুন, যাই বলুন, তারা বসন্তেই আছে। বসন্তের পরে যখন রুখা সুখা বর্ষা আসে, যখন গ্রীষ্ম আসে, তখন তারা থাকে না। কোয়েলদের পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবার, শ্রদ্ধেয় পরিবার। মল্লিকদের পরিবার, রঞ্জিত বাবুর পরিবার, যিনি যে কোনো দুষ্টের বেল্ট দিয়েই দমন করে দিয়েছেন, বন্দুক টন্দুক বার করতে হয়নি। উনি পুলিশ হয়ে কখনো গুলি করে এনকাউন্টার করে কাউকে খুন করেননি। উনি কিন্তু বেল্ট দিয়ে চাপ দিয়ে সবাইকে সিধে করে দিয়েছেন। এখন তার বাড়ির মেয়ে চোরেদের দলের গিয়ে হলেন, আপনার সাংসদ হলেন। এটা দুর্ভাগ্যজনক ছিল। বাংলার মানুষ এটাকে মেনে নিতে পারিনি। আমরাও গণতান্ত্রিক সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত বলে, গণতান্ত্রিক অধিকার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে আমরাও চুপ করেছিলাম, কিন্তু আমাদের ভালো লাগেনি। আমার এখনো বিশ্বাস যে সে নিজে কোনোভাবেই কোনো বিতর্কিত নয়, কালিমা লিপ্ত নয়। কিন্তু যে কোনো কারণে হোক, লোভ হয়েছিল হয়তো, কিন্তু সেই লোভে পাপ হয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, লোভে পাপে যেন ওনার মৃত্যু না হয়। আপাতত মানে মৃত্যু মানে আমি রাজনৈতিক বলছি, উনি কোনোদিন রাজনীতি করেননি, ভবিষ্যতেও নিশ্চয়ই করবেন বলে কিনা আমি জানি না, কিন্তু আপাতত মানুষ যেন ওনাকে মাফ করেন, এটাই বলবো। আর কি বলবো। ধন্যবাদ সজল দা। এবার তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সাংসদ সৌগত রায়ের বক্তব্য আপনাদের দেখাবো। তিনি সব পক্ষকেই অল্প অল্প করে দোষ দিচ্ছেন দলের এই অবস্থা নিয়ে। তিনি বলছেন দল সামলাতে পারছেন না মমতা, অভিষেক, আবার বিজেপিকে দোষ দিচ্ছেন সৌগত রায়। তৃণমূল ভাঙাতে অপারেশন লোটাস শুরু করেছে বিজেপি। টাকার লোভ বা ভয় দেখানো হচ্ছে, তৃণমূল সাংসদদের এই দাবি সৌগত রায়। আবার দলত্যাগীদের নীতি আদর্শ নিয়েও প্রশ্ন তুলছেন দমদমের তৃণমূল সাংসদ। ये तो कभी बोला भी नहीं, कोई ममता बनर्जी के बारे में उनको नाराजगी है ये तो हमें बताया नहीं था, मैं नहीं जानता हूं। लेकिन सवाल ये है, लोगों का उसूल अपने पास है। मैं जैसा समझता हूं कि मैं ताकि तृणमूल कांग्रेस का सिंबल से जीता,
तृणमूल कांग्रेस में ही रहना चाहिए। ये लोग का क्या नीति है, क्या उसूल है, हमें तो पता नहीं है। ये दुखद बात है। और बंगाल में ये सब नहीं था, अभी बंगाल में भी आ गया। बीजेपी ऑपरेशन लोटस शुरू कर दिया। पैसा और का लालच और डर भी दिखाया जाता है, तो इससे कौन कैसे रिएक्ट किया ये तो मेरे लिए बोलना मुश्किल है। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, এক্সক্লুসিভ ছবি। ছবিটা দেখুন। বিদ্রোহী শিবিরে যোগদান জল্পনার মধ্যেই এবার টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়লেন সায়নী ঘোষ। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা, এক্সক্লুসিভ ছবি। দিল্লি বিমানবন্দরে পদত্যাগী তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে দেখা গেল যাদবপুরের সাংসদকে। আজ কলকাতায় ফিরলেন সায়নী। তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদের তালিকায় সই রয়েছে এই সায়নীর, এমনটাই সূত্রের খবর। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, সায়নীর ওপর তো দল এই মরশুমেও মানে এই রকম একটা টালমাটাল অবস্থা, তা সত্ত্বেও দল তার উপর ভরসা রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যুব তৃণমূলের দায়িত্ব দিয়েছিলেন, তারপরেও সায়নীর এই রকম একটা দোলাচল বা এই রকম একটা বিক্ষুব্ধ তালিকায় থাকা, এর কারণটা কি? দেখো, এখানেই প্রশ্নটা যেটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ক্লোজ যদি কোনো সাংসদ বলা হয় দলীয়ভাবে, সেটা হচ্ছে সায়নী ঘোষ। সায়নী ঘোষকে বারবার অভিষেকের হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে, কিন্তু কয়েকদিন ধরে প্রশ্ন উঠছিল যে সায়নী ঘোষ বিজেপিতে যেতে পারে, এমন সম্ভাবনা কথা উঠছিল। যদিও বিজেপি তরফে জানানো ছিল এই ধরনের কোনো দরজাই তাদের খোলা নেই, সুতরাং এই ধরনের গ্রহণ করা তো দূরের কথা, মানে তাদের ভাবনার মধ্যেই নেই। কিন্তু সায়নী ঘনিষ্ঠ যারা রয়েছেন সাংসদ, তারা কিন্তু বলছিলেন যে সায়নী একটা জায়গায় যোগাযোগ রাখছে এবং সেখানে বিক্ষুব্ধ শিবিরে তারা যেতে পারে, অর্থাৎ কাকলি ঘোষ, দস্তিদার সহ আরো বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এবং তারপর দেখা গেল যে ছবিটা দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু সায়নী ঘোষকে আমরা, তুমি দেখো, গত এক সপ্তাহে তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তিনি কোনো অবস্থান স্পষ্ট করছেন না। তিনি অভিষেকের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, অথবা তিনি তাদের সঙ্গে নেই, তিনি বিক্ষুব্ধ গোষ্ঠীতে গেছেন, অথবা আমি কোনো জায়গাতেই নেই, কোনো ধরনের কোনো মন্তব্য, কোনো অবস্থান স্পষ্ট নেই। তারপরে এই ছবি, তার মানে যে রটনাটা চলছিল বা যে তৃণমূল সূত্রে যে খবরটা আসছিল যে সায়নীও শিবির বদল করছেন, শিবির বদল করে তিনি হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, অর্থাৎ বিক্ষুব্ধ শিবিরে তিনি যাচ্ছেন, সেখানে যোগাযোগ রাখছেন, বিক্ষুব্ধ শিবিরে তার সঙ্গে যোগাযোগ রাখছে, সেটাই কিন্তু এই ছবি থেকে স্পষ্ট হয়ে গেল। অর্থাৎ আরো একজন সাংসদ তৃণমূলের কমতে থাকলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাওয়ার রাস্তাটা বোধহয় সায়নী পরিষ্কার করে ফেলছে। তাহলে অদূর ভবিষ্যতে, আজ কাল পরশু, তার মধ্যে আমরা দেখতে পাবো যে সায়নী ঘোষও ফিরে গেলেন কাকলি ঘোষ দস্তিদার যে ব্লক বা যে শিবির যাই বলি না কেন, অর্থাৎ অভিষেকের পাশ থেকে সরে যাওয়া, অভিষেকের অন্যতম বিশ্বস্ত সেনাপতি। এটা তৃণমূলের কাছে একটা বড় আঘাত বলতে পারো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা থেকে সরে গেলেন, আবার সকালে আমরা প্রকাশ্যে পেতে গেলাম, রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। কোয়েল মল্লিক এখন বলা চলে তুলছেন, তিনি কখন কি করবেন সেটা বলা যাচ্ছে না। তারপর সায়নী ঘোষকে যখন দেখা যাচ্ছে বিরোধী শিবিরের সঙ্গে কথা বলতে, বিক্ষুব্ধ শিবিরের সঙ্গে কথা বলতে, ফলে আরো রক্তক্ষরণ তৃণমূলের মূল যে জায়গাটা, কালীঘাট তৃণমূল বলি, মমতা তৃণমূল বলি বা অভিষেক এখন তন্ময়, প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কোন খেলোয়াড়কে দিয়ে তাদের এই দলটা সাজাবেন? কয়েকদিন আগে যাকে রেখেছিলেন তাকেই তো দেখলাম আমরা, তিনি এখন মুখ ঢেকে বেরিয়ে যাচ্ছেন এবং সূত্র বলছে তিনি বিক্ষুব্ধ শিবিরে। আমরা বারংবার তন্ময় দর্শকদের জানিয়ে রাখি, সায়নীর সঙ্গে এই কদিন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমাদের সহকর্মীরা, আমাদের রিপোর্টাররা যোগাযোগ করার চেষ্টা করেছিল, যোগাযোগ করা সম্ভব হয়নি। পিসিআর একটু আগেও যখন আমরা এই খবর দেখাচ্ছি, তখন পিসিআর থেকেও সায়নীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ। সায়নী ঘোষ এই কদিন কোনো পাত্তা পাওয়া যায়নি, কোনো জায়গায় তাকে দেখা যায়নি। সূত্র বলছে যে তিনি বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন। আজকে তাকে দেখা গেল তৃণমূল থেকে পদত্যাগী সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে। দেখুন, আমরা দেখাচ্ছিলাম সায়নী বিমানবন্দরে তিনি কলকাতায় ফিরেছেন, তার সঙ্গে অবশ্যই আমাদের যোগাযোগ হবে। কিন্তু এই যে বিদ্রোহের দল তৃণমূল কংগ্রেসের বিধানসভায়, সেটা আবার নাকি ভারী হয়ে যাচ্ছে। এবার ফেরহাদ হাকিম, তিনি নজরে রয়েছেন। মমতাপন্থী তৃণমূল শিবিরকে আরো দুর্বল করতে পারেন প্রাক্তন মেয়র মমতার অত্যন্ত আস্থাভাজন ফেরহাদ হাকিম। আজ বিধানসভায় যাওয়ার কথা রয়েছে ফেরহাদ হাকিমের। আর সূত্রের খবর, ফেরহাদের হাত ধরে আরো কিছু বিধায়ক
সেই দলে ভিড়তে পারেন। বিদ্রোহী শিবিরের সংখ্যা বেড়ে 65 হতে পারে। ঋতব্রত আগে দাবি করেছিলেন তার পক্ষে 64 জন বিধায়ক আছে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, অবশেষে ফিরহাদ হাকিমও নাম লেখাতে চলেছেন। দেখো, ফিরহাদ হাকিম ঘোষিতভাবে এই বিধানসভার যে তৃণমূল কংগ্রেস ব্লক, তাতে তিনি ঘোষিতভাবে এই নাম লেখাতে চলেছেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে এই জল্পনা তিনি নিজেই উস্কে দিয়েছেন। দুদিন আগে তিনি বিধানসভায় এসে এবং এই ব্লকের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান, দীর্ঘক্ষণ সেখানে আড্ডা মারেন। পরবর্তী সময়ে তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন তার একান্ত ইচ্ছা যে দলের সবাই এক জায়গায় থাকুক। অনেকেই মনে করছেন যে দলের বিধানসভার বিধায়কদের একটা বড় অংশ যেহেতু নিজেদের আলাদাভাবে ব্লক হিসেবে আত্মপ্রকাশ করছে, সুতরাং এই সংখ্যাগরিষ্ঠতাটা নিশ্চিতভাবে ভাবাচ্ছে ফিরহাদ হাকিমকে হয়তো। কিন্তু প্রশ্ন করব, যেহেতু একটা সংখ্যা নিয়ে বিরোধী হিসেবে নিজেদের ঋতব্রতরা দাবি করেছেন, সেটা তো নিশ্চিত হয়ে গেছে যে এই ব্লকটা বিরোধী পক্ষে বসতে চলেছে। এই যে বাকি যারা যুক্ত হতে চলেছেন তাদের কি এরকম স্বাক্ষর সহ জমা দিতে হবে, নাকি এই ব্লকের সঙ্গে তারা বসলেও বিরোধী হিসেবেই চিহ্নিত হবে? দেখো, ইতিমধ্যেই তো 59 জন তারা লিখিতভাবে রেজলিউশন এবং সশরীরে তারা এসে স্পিকারের সঙ্গে দেখা করেন এবং স্পিকার বিরোধী দলের ঘর খুলে দেন। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ব্লকের সদস্যরা বসছেন। এবারে তার সঙ্গে যারা যুক্ত হবেন তারা একটি করে চিঠি স্পিকারকে দেবেন এবং সেই ব্লকে যুক্ত হতে পারেন। ফিরহাদ হাকিম এই ব্লকে যুক্ত হচ্ছেন কিনা নিশ্চিতভাবে জল্পনা উঠেছে এবং জল্পনার কারণ তিনি দীর্ঘক্ষণ বৈঠক করে গেছেন, কিন্তু এটা বাস্তবায়িত হয় কিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি, অন্যতম সংখ্যালঘু নেতা রাজ্যের, তিনি এই ব্লকে নিজেকে সামিল করেন কিনা সেটা অবশ্যই সবাই তাকিয়ে আছে। তবে আজ তিনি বিধানসভায় আসছেন না বলে জানিয়েছেন, কিন্তু বিধানসভায় কিছুক্ষণের মধ্যে স্পিকারের সাংবাদিক সম্মেলন আছে। এই সাংবাদিক সম্মেলনে এই ব্লককেই বিরোধী দলের স্বীকৃতি তিনি ঘোষিতভাবে দেন কিনা সেদিকে নজর রয়েছে সবার। নজর তো থাকছে। আর তার মধ্যে আপনাদের আমরা শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, কারণ 64 জন তার ব্লকে সামিল হয়েছেন বলে তিনি বলছেন। কি বলেছিলেন আপনাদের শোনাবো। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করবো। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। কে দিচ্ছেন কে না দিচ্ছেন আমি বলতে পারবো না, কিন্তু এটা সংখ্যাতত্ত্বের বিষয় শুধু নয়, এর সঙ্গে কৃতজ্ঞতা বোধ, মূল্যবোধেরও বিষয় রয়েছে। আপনি তো এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে, 1 মাস হয়নি, এক মাস হয়নি, আপনারা চলে যাবেন। তবে আমাদের একটাই কথা, আপনি এসছেন তৃণমূলের প্রতীকে, আপনার ভোট করেছে তৃণমূলের কর্মীরা, আর ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনকারী মানুষ। ফলে আপনারা এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নিজেদের লাভ ক্ষতির অঙ্কে, নিজেদের সমীকরণে আপনারা যে চেঞ্জ করছেন, আপনার এলাকায়, নির্বাচনী এলাকায় যান, তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভা করুন। প্রশ্ন তো এখানে এই যে নব তৃণমূলে কি নাম লেখাচ্ছেন ফিরহাদও? সাংবাদিকদের প্রশ্নে মুখে কোনো ফিরহাদও। বিরোধী শিবিরে যোগ দেওয়া নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ কলকাতার প্রাক্তন মেয়র। কথা বলবো না। আচ্ছা ববিদা, আপনি দীর্ঘদিন মেয়র ছিলেন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, তারপর এতদিন আপনি কেন আমায় বারবার জিজ্ঞেস করছেন? আমি কোনো কথা বলবো না। অয়ন শুধু একটু বলবেন, সেটা এক লাইনও বলা যাবে না দাদা, প্লিজ। আমি কিছু বলছি না। মানে আপনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সংখ্যালঘু মুখ দলের, আপনি বিরোধী শিবির ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে কিছু বলছি না। ভালো, এটা মানুষের যে ম্যান্ডেট আছে না পশ্চিমবাংলায় টিএমসির বিরুদ্ধে, তো তারা বুঝতে পেরেছেন, তো মানুষের মতামত পাল্টে গেছে, তো সেই জন্য তারা জনমতের পক্ষেই দাঁড়িয়েছেন। এবার তারা কী করবে সেটা তারা ঠিক করুন। বিধানসভা তো দেখা যাচ্ছে যে আরও লোক যুক্ত হচ্ছে, আসবে ওখানে থেকে কি করবে, পার্টিটাই উঠে গেছে। রেজাল্ট আউটের পর থেকে একের পর এক পুরসভার ডামাডোল, আর এবার যুক্ত হচ্ছে জেলা পরিষদও। মালদায় তৃণমূলের জেলা পরিষদ ভেঙে দিতে চায় বিদ্রোহী তৃণমূলরা।
জেলা পরিষদের সব ঘর চেয়ার ফাঁকা, উধাও সভাধিপতি, সহ সভাধিপতি, কর্মাধ্যক্ষ এবং অন্যান্য সদস্যরা। ঘরে ঘরে আবার প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রীর ছবি। মালদা জেলা পরিষদ এখন শুনশান। এই মুহূর্তে এই লিপিকা বর্মন ঘোষের চেম্বারের সামনে তিনি কিন্তু ভেতরে নেই এবং পুরো চেয়ার ফাঁকা, সম্পূর্ণ চেয়ার ফাঁকা। সহকারী সভাধিপতি যিনি, তার চেয়ারও কিন্তু এই মুহূর্তে ফাঁকা, কেউ নেই। সামান্য কিছু কর্মচারী তারা এসছেন এবং যারা নিয়মিত জেলা পরিষদের যারা কর্মী তারাই শুধুমাত্র আছেন। শুধুমাত্র সভাধিপতি বা সহকারী সভাধিপতি কেন, এখানে মালদা জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ, যারা জনপ্রতিনিধি এবং যারা জেলা পরিষদের সদস্য তারা কিন্তু কেউই নেই। অথচ বহু মানুষ এখানে আসছেন যারা জেলা পরিষদের সঙ্গে বিশেষ কাজে আসেন, গ্রাম গ্রাম থেকে এসেছেন, তারাও কিন্তু বাধ্য হয়ে ঘুরে চলে যাচ্ছেন। এই যে একজন কর্মাধ্যক্ষের ঘর এবং সেখানেও দেখা যাচ্ছে তাদেরও চেয়ার ফাঁকা, কেউ নেই। রেজিনা মুর্মু কর্মাধ্যক্ষ, আরও একজন কর্মাধ্যক্ষ, তারও ঘরেও তিনিও নেই। এরকমভাবে একাধিক আশেপাশে চারদিকে যত কর্মাধ্যক্ষের ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু কেউ থাকছেন না। এমনকি কোমেন্টার যিনি চৈতালি সরকার, সেই কোমেন্টার জেলা পরিষদের যিনি কোমেন্টার, তার ঘরও ফাঁকা, তারও চেয়ার শূন্য পড়ে রয়েছে। গোটা মালদা জেলা পরিষদেই এই মুহূর্তে একেবারে শুনশান। শিক্ষা কর্মাধ্যক্ষের ঘরে রয়েছি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এখনও লাগানো রয়েছে এবং তার নিচে তার চেয়ার, সেখানেও কিন্তু এই শিক্ষা কর্মাধ্যক্ষ আসেননি। যেটুকু শোনা যাচ্ছে ঋতুব্রতকে সমর্থন করছেন, তারা ইতিমধ্যেই বাইরে বৈঠক করে নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে মালদা জেলা পরিষদের যিনি সভাধিপতি রয়েছেন তাকে সরিয়ে তাদের কাউকে করার, এবং তার জন্য আইনানুগ যা পদ্ধতি নেওয়ার সেই বিষয়ে কিন্তু তারা উদ্যোগী হয়েছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আসলে তো তাদের সেবা দিতে হবে, না হলে আমরা বসে আছি। যারা ওই কর্মাধ্যক্ষের কাছে আসে গ্রামের মানুষ, তাদেরও তো সমস্যা হচ্ছে। এখন গ্রামের মানুষরাও কম আসছে কেন, যখন ওদের হ্যাঁ যখন কেউ নেই, আর তাছাড়া নিজেদের বাড়ি বাড়িতেই করছে। আর ও ছেলেপেলেদের যখন একটা সই করা থাকে তখন তারা আসে, তখন তারা করে দেয়। সভাধিপতি নেই, সহকারী সভাধিপতি নেই, কেউ নেই। কর্মদক্ষরাও কেউ এখন আসে না, খুব কমই আসে। আর মানে মেম্বাররা যারা জেলা পরিষদ না, দল অনেক একটা মানে সংকট জায়গাতে আছে, এটা অস্বীকার কিছু নয়। এবং যাদের জন্য দলের এই অবস্থা তারা কিন্তু আজকে ধরেন যে ঘরে ঢুকেছে। বিশেষ করে দলটাকে যেভাবে অভিষেক ব্যানার্জি ইউজ করেছে হুইপ দিয়ে, এটা কাম্য নয়। এটা যে কোনো সাংগঠনিক দলে এটা হওয়া উচিত নয়। টাকা দিয়ে টিকিট নিতে হয়, তাহলে টিকিটের আশা থাকবে যারা কর্মী এলাকাতে খাটছে, যারা এলাকার জন্য সবসময় সময় দেয়, তারা ভোটে দাঁড়ানো উচিত। আজকে দেখেন আজকে যারা বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে ছিল, বিভিন্ন জায়গা থেকে এসে, তাতে কিন্তু পাত্তা নাই। যেহেতু তখন মেন হুইপ সেকেন্ড কমান্ড অভিষেক ব্যানার্জি ছিল, উনি কীভাবে কাকে পরিচালনা করেছেন ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাচ্ছেন। এটা বলার অপেক্ষা রাখে না। পার্টি শেষ হওয়ার কারণটাও মানুষ গোটা পশ্চিমবাংলা বুঝেছে। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার আগে স্লোগান দিয়েছিলাম যে দড়ি ধরে মারো টান, দিদি হবে খান খান। সার্বিকভাবেই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরও এক মাসও যায়নি যেখানে তৃণমূল ভেঙে এখন নতুন তৃণমূল এবং পুরাতন তৃণমূলের দ্বন্দ্ব। সার্বিকভাবে মালদায় এই যে লিপিকা ঘোষ বর্মন সভাধিপতি, ইনাকে সরানোর জন্য এখন নব্য তৃণমূল উঠে পড়ে লেগেছে। তারা চাইছে যে, এবং তারাই বলছে যে প্রতীক জৈনকে 5 কোটি টাকা এবং বিভিন্ন নেতাদেরকে বহু কোটি কোটি টাকা দেওয়ার পর কিন্তু জেলা পরিষদের সভাধিপতি হতে পেরেছে লিপিকা বর্মন। সার্বিকভাবেই এরা যে তৃণমূলই বলুন না কেন, নব্য তৃণমূল আর পুরাতন তৃণমূল, এই তৃণমূলের একটা এজেন্ডা, একটা আদর্শ হচ্ছে সেটা দুর্নীতি। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা বিশেষভাবে নজর রাখবো সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কারণ তৃণমূলে যে নারদ ব্যাপারটা চলছে, এটা কিছুদিন ধরেই সামনে আসছে। আর অভিষেকের ঔদ্ধত্যে এবারে রেগে লাল হয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও এবার কি বিক্ষুব্ধদের তালিকায়? তার কারণ এরকম ভাবেই তিনি বলছেন, একটা মামলা থেকে তাকে সরে দাঁড়াতে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকেই তার রাগ এবং আজকে বহিঃপ্রকাশ। শুনুন।
জাস্টিস কৌশিক চন্দ্রের ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুব খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ এন্ড কোনো অসুবিধা নেই আমার, কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচার্জ থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিচ্ছু জানে না, এত অ্যারোগেন্ট। সময় থেকে শিক্ষা পেল না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না, সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। যেতে বোঝা যাচ্ছে যে প্যারাশুট নিয়ে নামা নেতাদেরকে কিন্তু কেউ আদপেই মেনে নিতে চায় না। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুট নিয়ে নেমেছিলেন, এখন হেলিকপ্টার নিয়ে উড়ে অন্য কোথাও চলে গেলেই ভালো। রাজনীতিতে ওনাকে অন্ততপক্ষে ওনার দলের লোকেরা আর মেনে নেবেন বলে আমার মনে হচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে সহকর্মী অনির্বাণ সিনহা স্টুডিও থেকে রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। অনির্বাণ, কোথাও এই কিছুদিন আগে যেহেতু গতকাল আমরা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে দেখেছি, সেটা নিয়ে একটু মনে হয় যদি বলা যায় যে সেই বড় আগুন নেভানোর পরে না পকেট ফায়ারগুলো নেভানোর দিকে লক্ষ্য রাখতে হয়, এটা কি সেরকম ভাবেই দেখা যেতে পারে? না, এটা পকেট ফায়ার নয়, একেবারেই নয়। বড় আগুনের পরে যেরকম আগুন ছড়িয়ে পড়ে, এটাকে তুমি সেটা বলতে পারো। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনোদিনই খুব মান সম্মান নিয়ে রাজনীতি করেন বলে তার অতি বড় শত্রু তাকে এমন দুর্নাম দিতে পারেননি। কারণ উনি আজকে যে কথাগুলো বলছিলেন আমি খুব মন দিয়ে শুনছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারোগেন্স নিয়ে। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সেন্স অফ সেলফ রেসপেক্টটা কোথায় ছিল, তার এই আত্মসম্মান বোধ কোথায় ছিল যেদিনকে কলকাতা হাইকোর্টে বা আশেপাশে এমনকি সোশ্যাল মিডিয়াতে পোস্টার পড়েছিল, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। নিচে লেখা ছিল অভিষেক সেনাপতি হিসেবে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আত্মসম্মান বোধ কাজ করেনি। সোজা কথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও 5 জনের মতো এখন মমতা বন্দ্যোপাধ্যায় নৌকো থেকে নামতে চাইছেন, বুঝে নিয়ে যে এটা ডুবছে, এটার একমাত্র গন্তব্য এখন জলের তলায় যাওয়া। অতএব কিছু একটা সামনে রাখতে হবে। কি রাখা যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিজের মামলা থেকে অভিষেকের মামলা থেকে সরে দাঁড়াতে বলা। রাত্রি 12:30 নাকি মেসেজ করেছেন তার ছেলেকে, তা বাবা ছেলের সঙ্গে অভিষেকের ব্যাপার, পেশাগত ব্যাপার, এছাড়া কিছু নয়। আপাতত এটাকে ঢাল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ক্রমশ কাছাকাছি যাচ্ছে। যদি দলটা কংগ্রেসের সঙ্গে মিশেই যায়, যদি কংগ্রেসের সঙ্গে দলটা মিশেই যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আগামী দিনে অভিষেক মনু সিংভি লড়বেন, কপিল সিব্বল লড়বেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বড় বড় লয়ার তো তার হাতে থাকবেন তখন। মানে এই মামলার বিষয়টা কি তাহলে অজুহাত শুধুমাত্র? নিশ্চিতভাবে অজুহাত ছাড়া কিছু নয়। সেলফ রেসপেক্ট যদি থাকতো তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলাটাই হাতে নিলেন কেন? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারোগেন্স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফল দলকে ভুগতে হচ্ছে, দুর্নীতির ফল তিনি মনে করে থাকেন, তাহলে যেখানে অ্যাসেম্বলির সঙ্গে জালিয়াতি করা হয়েছে জাল সই করিয়ে বা সই না করা এমএলএদের নামের তালিকা জমা দিয়ে, সেরকম একটা মামলা তিনি হাতে নিলেন কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে বাংলাতে প্রথিতযশা লয়ার হিসেবে কংগ্রেস ঘরানার যে রাজনীতিকরা যারা ছিলেন, যারা রাজনীতিও করতেন, আইনজীবীও ছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, অশোক সেন, অজিত পাজা, কারোর নাম শুনেছো তোমরা এর আগে যারা চোর ছ্যাঁচোর জোর জন্য মামলা লড়তে গিয়েছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্নীতির মামলা লড়েছেন, আজকে ওনার মনে পড়েছে। আর এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
তুমি শুনছিলে, তুমিও নিশ্চয়ই নোট করেছো যে যখন তখন গ্রেফতার হয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেইভাবে তিনি মামলাটিকে তার মতো করে তিনি তৈরি করছিলেন বলে বলছিলেন। তো এই জায়গা যখন তৈরি হয়ে আছে, তাহলে কেন আইনি লড়াইয়ে গিয়ে বিষয়টাকে তিনি রোখার চেষ্টা করছেন? অন্যভাবে কি আর রোখা যেত না, বা অন্য কোনো উপায় ছিল না? দেখো আত্রি এবং শুভজিৎ, তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমাদের যতটা মনে আছে বা কতটা মনে আছে আমি জানি না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেম অ্যান্ড ফেম অ্যাজ লয়ার, উনি বলছেন তো একটু আগে যে কি 30-35-40 বছরের লয়ার জীবন ওনার, উনি যতটুকু নেম অ্যান্ড ফেম কামিয়েছেন লয়ার হিসেবে, সেটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে। নেতাই গণহত্যার মতো মামলা, সিঙ্গুর মামলা ইত্যাদি ইত্যাদি, যদিও সেই মামলাগুলোতে তার সিনিয়র হিসেবে কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো শুভেন্দু শেখর রায় পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে এসেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এখন ইদানিং করে তার ছেলে, তার সঙ্গে সঞ্জয় বাসু, তৃণমূল কংগ্রেসের দুখানা গ্রুপ বিভাজন ছিল যে সরকারি মামলা সব থেকে বেশি কে পাবে। এই মামলা পাওয়া মানে আসলে সরকারি ফিস পাওয়া, সরকারি কোষাগার থেকে প্রচুর টাকা পাওয়া। এই শুনলে তো যে লয়ারকে আজকে মামলা লড়তে পাঠানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বদলে, তিনি আগে সঞ্জয় বাসুর সঙ্গে মামলা করতেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বলছেন এটা সেই পুরনো দগদগে স্মৃতি, সেই পুরনো দগদগে ঘা। কে কত বেশি কামিয়েছে তৃণমূলের সঙ্গে সখ্যতার সুবাদে, সরকারি সখ্যতার সুবাদে, এটা সেই মামলা, এটা অভিষেকের মামলা নয়। জাস্ট একটা অপরচুনিটি খুঁজছিলেন যে কোথাও। আমরা শোনাবো আপনাদের আরো একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেত। আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, সে এসে বলে একটা রিট পিটিশন ফাইল হয়েছে সার্চ নিয়ে, সার্চ চেঞ্জ, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো কি করবো না, কিছু জানাইনি। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচার্জ থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি। এত জুনিয়র ছেলেরা থাকবে, আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না, এত অ্যারোগ্যান্ট। সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছি সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না, সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। ওটা দলটাই ভেঙে চুরে তছনছ হয়ে যাবে নির্বাচনে হয়ে গেলে, সে কথা আমরা নির্বাচনের আগেই বলেছিলাম। এই দলটাকে তৈরি করেছিল আরএসএস বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। 15 বছর ধরে আরএসএস এর এই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে, বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে। মমতাকে এখন তাদের আর কোনো দরকার নেই, সামান্য দরকার তাকে বাঁচিয়ে রাখার, বিরোধী ভূমিকা একটা যদি করা যায়, সেই জন্য মমতাকে তারা পরিকল্পনা করে এই বিজেপি পোষিত কোনো দলে ঢুকিয়ে দেবে। সেখানে কে কি বলছেন, কল্যাণবাবু বলুন বা অভিষেক বাবু বলুন, এর তো কোনো রাজনৈতিক অস্তিত্বই নেই। এরা তো দাঁড়িয়ে আছেন ক্ষমতা ছিল বলে, আজকে এই দল থাকবে না, সকলে এখন নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করবে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা নন, হারের পর এই 37 দিনে অভিষেকের বিরুদ্ধে তোপ দেখেছেন একের পর এক তৃণমূল নেতা। আমি এটা বলেছি যে এজেন্সিকে এখানে নিয়োগ করা হয়েছে, সেটা অভিষেক ব্যানার্জি করেছে, যার জন্য আজকে এই অধঃপতনটা। এসে আমাদেরকে ক্লাস টিচারের মতো ক্লাস নেবেন, নির্দেশ দেবেন, সেটা আমাদের মতো নয়, আরও যারা আছে তারা কেউ মেনে নিতে পারেনি। আমি
আমার যেটা মনে হয়েছে যেটা দলের পক্ষে স্বাস্থ্যকর না আমি জানিয়েছি। আরে সমস্যা পড়বো কেন? যদি কোনো ভালো কথা বলি, সঠিক কাজ করি, সমস্যা হবে না। অভিষেক 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 একটা গল্প ছেড়েছেন আপনারা। অভিষেককে বানালোটা কে? অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। তাকে কোনোদিন শুনেছেন যে তাকে ভালো করে বোঝাতে? কত লজ্জার ব্যাপার যে বিধায়কদের সাইন ও নকল করে জমা দেওয়া হচ্ছে। সেই মিটিংয়ে তো উনি নিজেও ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন তো অভিষেককে বলতে পারতেন। বাড়ির যারা গার্জিয়ান আছে তাদেরও উচিত বাড়ির ছেলে টেলেকে সৎভাবে বোঝানো। মিজোরামের অ্যাডভোকেট জেনারেল ছিল, বলছিল যে সেকশনগুলোতে কেস হবে 7 বছরের জেল হবে। তো অভিষেক ব্যানার্জির পলিটিক্যাল কেরিয়ারও তো শেষ হয়ে যাবে, ভোটে দাঁড়াতে পারবে না। কি লাভ হলো এই কাজ করে? নেতৃত্বের পরিবর্তন না হলে যে জায়গায় আমরা গিয়েছি, এখানে আমাদের সিম্বল নিয়ে নির্বাচন করলে আমাদের কেউ জিতে আসবে না। আবার রাজ্যবাসী টাকার পাহাড় দেখতে পেলেন। এবার স্কুলে কলেজে দেখেছেন, আর স্কুলেও দেখা গেল এবার 2 কোটি টাকা পাওয়া গিয়েছে কাঁচরাপাড়া ইংরেজি মাধ্যম স্কুলের বন্ধ ঘরে। স্কুলের ওই ঘরটি দীর্ঘদিন ধরে তালা বন্ধ ছিল। বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায়, তল্লাশি চালিয়ে এই টাকা পাওয়া যায়। আমাদের সঙ্গে অধীর রয়েছেন, আমাদের সহকর্মী, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। অধীর, একটা স্কুলে এত টাকা নগদ, আর এটা নিয়েই প্রশ্ন উঠছে যে কারা জড়িয়ে রয়েছেন এই ঘটনার সঙ্গে। স্কুল বলছে এটা নাকি বইয়ের টাকা, মানে স্কুলের টাকা, তাদের কাছে হিসেব আছে এরকমটা বলা হচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব একটা স্কুলে নগদ এত টাকা থাকা? স্কুলের প্রেসিডেন্ট ছিলেন কাঁচরাপাড়ার প্রাক্তন পুর চেয়ারম্যান কমল অধিকারী। স্কুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। আর এই দুর্নীতিতে সাংসদ পার্থ ভৌমিকও আছেন বলে তার অভিযোগ। যদিও স্কুলের প্রিন্সিপাল বলছেন পুরোটা স্কুলের ভর্তির টাকা, অ্যাডমিশনের টাকা আর বই বিক্রির টাকা। দু রকম আমি ধরেছিলাম এখানে। এক নম্বর হচ্ছে যখন আমরা টাকা জমা করি, একটা বলে কি আমাদের ক্যাশে দিতে হবে, একটা হচ্ছে আপনাদের অনলাইন দিতে হবে। এবার অনলাইন দিতে হবে সেটা দিলাম, কিন্তু আমাদের প্রেশার করতে যে ক্যাশে টাকা দিতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ওদের যখন আমাদের বইয়ের জন্য আলাদা টাকা দিতে হয় আর অ্যাডমিশনের জন্য আলাদা টাকা দিতে হয়। অ্যাডমিশনে যে টাকাটা দিচ্ছি স্ক্যানে, সেটা যাচ্ছে ইয়েতে কি বলে স্কুলের অ্যাকাউন্টে, আর যে কোনো বই খাতা যেটা যাচ্ছে একটা অন্য অ্যাকাউন্ট, স্কুলে কোনো অ্যাকাউন্ট না, অন্য অ্যাকাউন্টে। সেটা আমরা বলেছিলাম, কিন্তু ওরা জোর জবরদস্তি কিছু করা যাবে না, একটা বড় ইয়ে ছিল। আপনার কি মনে হতো যখন আপনি টাকাটা দিতেন যে এটা একটা আমাদের মনে হয় সব স্কুলের গার্জেনদেরই মনে হতো এটা কোনো একটা রকম অন্য চক্র চলছে? হ্যাঁ, এটা আমাদের সবাই মনে হচ্ছে। এটা সব আমরা একবার ইয়ে হয়েছে, পুলিশ এসেছিল, আমরা সবাই গিয়ে হঠাৎ করে মান্থলি 700 টাকা বাড়িয়ে দিল পার স্টুডেন্ট। তাহলে এবার বুঝতে পারেন যে ইয়ে কিরকমভাবে বেড়েছে। সেই নিয়ে আন্দোলন পুলিশ এসেছিলো, তারপরে আমরা কিছু করতে পারিনি। আপনারা শুনছিলেন অভিভাবকের বক্তব্য যে তাদের কোথাও একটা সন্দেহ হতো, কিন্তু তারা সেই বিষয় নিয়ে আর খুব বেশি সুর চড়াননি। মাঝে একটা বিক্ষোভ দেখিয়েছিলেন স্কুলের ফিজ বেড়ে গিয়েছিল বলে। আর এই মুহূর্তে যে টাকা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 2 কোটি টাকা বলা হচ্ছে। পুলিশ অভিযান চালায় গত রাতে, রাতভর তল্লাশি চালিয়ে 77 লক্ষ টাকা, 1,77 লক্ষ টাকা পাওয়া যায়। স্কুল বলছে এটা অ্যাডমিশনের টাকা, বই বিক্রির টাকা। যদি সেই টাকা সত্যি অ্যাডমিশনের হয় বা বই বিক্রির হয়, তাহলে পরে তার হিসেব পুলিশের কাছে পরিষ্কার চলে আসবে। কিন্তু এখানেই দুর্নীতির অভিযোগ উঠছে। আজকে দেখলাম, এর আগে আমাদের স্কুলে পুলিশ একবার এসেছিল, 2 জন এসেছিল, কিন্তু আমাদের যখন সেক্রেটারি স্যার ছিল ওনার সাথে দেখা করতে, বাট এর ব্যাপারে আর কিছু জানি। আমি তো ভর্তিটা এই বছর এসে দেখছি, এই তো এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ভর্তি, ভালো ভর্তি হয়েছে। কিন্তু সেই ভর্তির টাকা বই টাকা 1 কোটি টাকা হতে পারে? এটা আমার জানা নেই স্যার, যে কত কি এখন ফিস কত নেই সেটা জানা নেই। আমি এইটুকু জানি যে এখন 4,999 টাকা নার্সারিতে অ্যাডমিশন, এটা জানি। 1,77,00,000 সামথিং 77 লাখ। এত টাকা স্কুলের মধ্যে? এটা স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল,
সেই টাকাগুলো ডে টু ডে ব্যাংকে অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনে ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। এই যে বারবার আপনার স্কুলে না, পুলিশ এটা সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। কিন্তু বিধায়ক তো অন্য কথা বলছেন যে এই টাকাটা অন্য টাকা, অধিকারীর টাকা এখানে রাখা হয়েছে। না, এটা অ্যাডমিশনের জন্য বাচ্চাদের অ্যাডমিশন। কনফিডেন্স কিভাবে বলছেন এটা অ্যাডমিশনের টাকা, এবং অ্যাডমিশনে এত টাকা রাখা যায়? হ্যাঁ, রাখা যায় না তো, ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে। এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখেনি ব্যাংকে মোটামুটি, আর এটা তো অ্যাকাউন্টেন্ট ভুল, অ্যাকাউন্টেন্টের ভুল। আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর এটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। সহকর্মী অধীর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর, যদি স্কুলের দাবি হয় যে তাদের হিসেবে আছে এই টাকা, তাহলে তো পুলিশের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, কিন্তু এখানে তো বিজেপি বিধায়ক দুর্নীতির কথা বলছেন, পার্থ ভৌমিকও আছেন বলে অভিযোগ করছেন। দেখো, যে দুটো বিষয় উঠে এসছে, আমরা কিছুক্ষণ আগে একটা সোর্স থেকে খবর পেলাম যে গতকাল দুপুরবেলা এই স্কুলেরই কোনো একজন বীজপুর থানায় লিখিত একটা অভিযোগ দায়ের করেন। কমল অধিকারী, এই স্কুলের যে ওয়ার্কিং কমিটি মানে পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি গৌতম ঘোষ দস্তিদার, এবং যে দুই অ্যাকাউন্টকে আটক করা হয়েছে সেই দুই অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ এই চারজনের নামে একটা লিখিত অভিযোগ দায়ের করে বীজপুর থানায়, যেখানে বলা হয়েছে যে স্কুলের ফান্ডের টাকা নানাভাবে তছরূপ করা হচ্ছে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কালকে পুলিশ থানায় আসে, একটা এসে ওরা যখন তদন্ত নেমে এসে এই ঘটটা পায়। একটা জায়গায় প্রশ্ন, প্রিন্সিপাল বলছেন যে এইখানে এটা স্কুলের ভর্তির টাকা, একটা স্কুলে কত টাকা উঠতে পারে? 1,77,00,000 টাকা অ্যাডমিশন ফি হতে পারে? এটা কখনো সম্ভব? একটা স্কুলে 5 বা 6 যদি যাই ভর্তি হোক না কেন, সেটা একটা সেশনে এত টাকা ভর্তি, তাহলে এই স্কুলটা তো মারাত্মক লেভেলে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছিলাম, সেই অভিভাবকদের বক্তব্য যে তাদের অ্যাকাউন্টে ক্যাশ টাকা দেওয়ার জন্য করা হতো, অর্থাৎ একটা টাকা দেওয়া যেত অ্যাকাউন্টে, ওই স্কুলের বাকি টাকাটা ক্যাশ দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করা হতো। এবং এইটা নিয়ে তারা পরিচালনা সমিতিতে অভিযোগ জানানোর পরও সে কিন্তু যে এখানে পরিচালনা সমিতির যে সভাপতি, তিনি কিন্তু প্রায় কার্যত হুমকি দিয়ে বলতেন টাকাটা ক্যাশে দিতে হবে। অর্থাৎ দুর্নীতির গন্ধ পেয়েই থানায় অভিযোগ, আর তারপর এই পুরো বিষয়টা সামনে এসেছে, এখন তদন্ত চলছে। ধন্যবাদ অধীর। যোগ্য শিক্ষক, মাস্টারমশাই, দিদিমণি, যারা স্কুলকে প্রাণের থেকে বেশি ভালোবাসতেন, যারা স্কুলটার প্রতি যাদের একটা দরদ ছিল, সেই মাস্টারমশাইদের, দিদিমণিদের তাড়ানো হয়েছে। আসলে কি হয় জানেন তো, নিজের শিকড়ের প্রতি যাদের টান না থাকে তারা এরকমই হয়, তারা ধ্বংস করে দিতে চায়, তাদের কিচ্ছু এসে যায় না। কড়া নির্দেশ থাকবে যে কমল অধিকারী, সুবোধ অধিকারীকে কাস্টাডিতে নিয়ে এর জিজ্ঞাসাবাদ করতে হবে সমস্ত কিছু। আরও যা যা আমরা জানতে পারিনি, আমরা তা জেনেছি, তা তো হিমশৈলের চূড়া, অনেক কিছু জানতে পারিনি, সেগুলো জানতে হবে। এবং এর পাশাপাশি আরও কত স্কুলে বা টাকা লুকানো আরো অনেক জায়গায় আছে, অনেক আর্মস আছে, ইললিগাল আর্মস পাওয়া যাবে। ভোটের আগে ব্যাপক এরা মজুত করেছিল, সমস্ত কিছু এখনো রিকভারি হয়নি। পুলিশকে আরো তৎপর হতে হবে এবং এগুলো রিকভারির ব্যবস্থা করতে হবে। আমরা রাজধর্ম পালন করেছি, রাজধর্ম মানে যে সঠিক বিচার, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করবে, তাতে যারা দোষী প্রমাণিত হবে তাদের টেনে কোর্টে নিয়ে যেতে হবে। বাগুইআটির দিকে নজর রাখবো। বাগুইআটিতে সেখানে তৃণমূলের পার্টি অফিসে ত্রাণ সামগ্রীর পাহাড়। প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির অফিস থেকে উদ্ধার প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। অদিতি মুন্সির ঘনিষ্ঠ এক কাউন্সিলরের অফিস থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, যে খবর পাচ্ছি আমরা। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, দুটো প্রশ্ন। এক, ওই ত্রাণগুলো এখানে কি করছিল? এখনো পর্যন্ত অদিতি মুন্সি বা কারোর সঙ্গে যোগাযোগ করা কি কোনো রকম সম্ভব হয়েছে? যদি ত্রাণ ব্যবহার না করা হয়ে থাকে তাহলে নির্দিষ্ট নিয়ম আছে, সেটা দপ্তরে ফেরত পাঠিয়ে দেওয়ার। 2 নম্বর, যার অফিস থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সে কে, তার কি পরিচয়, কি ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে? দেখো শুভজিৎ, বাগুইহাটিতে বিধাননগর পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ড বাগুইহাটি নারায়ণতলায় তৃণমূল ওয়ার্ড অফিস অর্থাৎ পার্টি অফিসের ভেতর থেকে মিলল বিপুল পরিমাণে ধারালো অস্ত্র। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে জমির নথি, পাশাপাশি উদ্ধার সাদা তান, মশারি, শাড়ি এবং সরকারি ত্রিপল। এবং সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে যে রাজারহাট গোপালপুরের যে বিধায়ক, বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারির নেতৃত্বে সকালবেলা কিন্তু দেখা গিয়েছিল 44 নম্বর বাস স্ট্যান্ডে যে বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর যে ওয়ার্ড অফিস রয়েছে, সেখানে বিপুল পরিমাণে সাদা থান এবং শাড়ি
সরকারি ত্রিপল, এবং যারা প্রকৃত উপভোক্তা তাদের কাছে না দিয়ে এই ত্রিপল গোডাউন জাত অর্থাৎ এই তৃণমূল পার্টি অফিস জাত করে রাখার কারণটা কি? এবং পাশাপাশি যে তরুণজ্যোতি তিওয়ারি যেটা জানিয়েছেন যে যদি ভোটে কোনো ধরনের হার হতো একটা কথা ওই হার হতো, তাহলে নিশ্চিত সাদা থান পাঠানো হতো বিজেপি কর্মী এবং বাড়িদের। কি বলেছেন শোনাই। সরকারি সামগ্রীর ট্যাগও আছে। এই মহিলাদের জিনিসপত্র যেগুলো মানুষের কাছে যাওয়ার ছিল সেগুলো এখানে পড়ে আছে। আপনারা দেখুন কত জামা কাপড়, এগুলো কিসের সাদা থান? আমাদের লাশের উপর বেজানোর জন্য ছিল। এগুলো হচ্ছে সরকারি মেটেরিয়াল, সরকারি মেটেরিয়ালের স্টক দেখুন আপনারা। পুলিশগুলো কোথায় দিকে আসুন। উপভোক্তারা পায়নি এগুলো সরকারি মেটেরিয়ালের স্টক এইভাবে রাখা হয়েছে, লুট করা হয়েছে। এবং আরো বলছি, ভিডিও দেবো আপনাদেরকে, দেবরাজ চক্রবর্তীর নর্থ বেঙ্গলের হোটেলে এই মেটেরিয়াল ব্যবহার হয়েছে। আমার কাছে ভিডিও আছে, হোটেলেও ব্যবহার, নর্থ বেঙ্গলে দেবরাজ চক্রবর্তীর হোটেলে এই মেটেরিয়াল ব্যবহার হয়েছে, তার ভিডিও আছে আমার কাছে, প্রমাণ আছে, আমি দেখাতেও পারি সেই প্রমাণ। বঙ্গে বিজেপি সরকারের পাখির চোখ উত্তরবঙ্গের উন্নয়ন। অর্থ দপ্তরের দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে উত্তরকোনায় স্বপন দাশগুপ্ত পৌঁছলেন। বাজেটে কি চায় উত্তরবঙ্গ জানতে সশরীরে হাজিরা। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঋষি প্রামাণিক ছাড়াও সাংসদ রাজু বিস্তার। সামনের দিনে যে বাজেটটা আমরা পেশ করব 20 তারিখে, সেইটাকে মাথায় রেখে আমরা আজকে একটা উত্তরবঙ্গে ভেরিয়াস স্টেক হোল্ডারদের সঙ্গে তাদের মতামত জানতে একটা মিটিং ডেকেছিলাম। এবং সামনের দিনে এই সামনের সপ্তাহে দুর্গাপুরে একটি মিটিং এরকম হবে।